আসসালামু আলাইকুম প্রিয় বন্ধুরা, সবাই কেমন আছেন? আশা করি ইনশাল্লাহ সবাই ভালো আছেন এবং ভালোর তলে আছেন। আজকের যে ঘটনাটা আপনাদের কাছে শেয়ার করব তা আমার ইমেল থেকে পাওয়া। আর আপনি যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে অবশ্যই সাবস্ক্রাইব করে সব সময় আমার সাথে থাকুন। আর আপনার জানা ভয়ঙ্কর ঘটনা আমাকে পাঠাতে চাইলে bhuthwala@gmail.com এখনই পাঠিয়ে দিন। আমার ইমেইলে যেভাবে লেখা আছে আমি ঠিক সেভাবেই পড়ছি। আসসালামু আলাইকুম প্রিয় হৃদয় ভাইয়া। ওয়ালাইকুম আসসালাম। আমি আপনার অনেক বড় একটা ফ্যান। আপনার প্রতিটি ঘটনা শোনার জন্য আমি প্রতিদিনই অপেক্ষায় থাকি যে কখন আপনার ঘটনা দেবেন। অনেকদিন ভাবছি আপনার ইমেলে আমার ঘটনা পাঠাবো, তাই আজ ভাবলাম আমি আজকেই পাঠাবো। আর আমার জানে ভয়ঙ্কর ঘটনা আপনার ইমেলে যে পাঠিয়েছি সেটা ঘটেছিল 1986 সালে। আশা করি আমার ঘটনা অনেক ভয়ঙ্কর হবে। তাহলে কথা না বাড়িয়ে আমার ঘটনাগুলো শুরু করা যাক। কাদের ব্যাগটা একটু ঝাঁকিয়ে নিল। না, শব্দ তেমন হচ্ছে না, জিনিসপত্রগুলো ঠিকঠাক হয়ে আছে। সৈনিক কটা আইটেন আছে দেখেছিস কি? আড়াইটে? হ্যাঁ? সীমার চোখ কপালে ওঠার জোগাড়। না না, হ্যাঁ। 1 ঘন্টায় 2 ঘন্টা, 12:15 ট্রেনটা ঘচাঙ্গু হয়ে গেছে। সেটা তো আগে কেন বললে না? আমি এখন জানতে পারলাম, কিছু করার নেই বেবি, এখন এখানে বসেই কাটাতে হবে। ব্যাগের টাইপটা টেনে একটা সিমেন্টের বেঞ্চে বসে পড়ে সীমা। ওর পাশেই বসে সোহিনী। দুজনের গলায় গলায় বন্ধুত্ব। মধ্যম গ্রাম স্টেশনে সে বসে আছে। সোহিনীর এক মামা থাকেন ওখানে। তার মেয়ের রিসেপশনে এসেছিল। দুজনেই আজ ফিরে যাচ্ছে কলকাতা। সীমা স্লিমের রোগে, গোল চশমা, বয়স 22-23 হবে। পরনে একটা সবুজ সালোয়ার। এদিকে সৈনির বয়স একটু কম, রোগা ফর্সা, পরনে একটা লাল চুড়িদার। তুই ফোনটা রাখতো, বড় বিরক্ত লাগছে। সীমা সৈনির হাত থেকে ফোনটা কেড়ে নেয়। তো কি বলবি বল? থাকলেই বা কি করতিস? তো পলাশকে তো ফোন করতিস। আমি তোদের প্যান শুনে ব্যান হয়ে যেতাম। তো তুইও একটা জোটা না? তুস প্রেম মস্ত একটা ধোকা, বুঝলি? আমার মা বারবার বলে। বাট কাকিমাও তো প্রেম করে বিয়ে করেছেন। তাও বুঝলি, মায়ের জীবনে একটা মিসিং মানুষ আছে। এমনকি বাবা হয়তো তাকে চেনে। বড় অদ্ভুত। তোর এমন কেন হয়? মা তো লেখিকা না, তাই মায়ের এই জীবন দর্শন মেকি নয়। কি জানি বাবা, তোর মা লেখালেখি ছেড়ে দিয়েছে নাকি? আপাতত সেটা আমি জানি না। তুই তো জানিসই আমি এখন আর বাড়ির খবর রাখি না। বাদ দে তো। স্টেশনটা ফাঁকা, শীতের মিঠে রোদ মন্দ লাগে না। টিনের সেটের নিচে বসে ওরা টুকিটাকি কথা বলছিল। হঠাৎই সীমার চোখ চলে যায় প্ল্যাটফর্মের সামনের দিকে। ওদের দিকে হেঁটে আসছে একটা যুবক, সুঠাম বলিষ্ঠ চেহারা, ফেঞ্চো দাঁড়িয়ে, চোখে একটা সানগ্লাস, পরনে হালদা একটা নীল সোয়েটার। তার চলিটার চলায় একটা অদ্ভুত কিছু আছে, একটা মায়াময় গেট। কিরে, ফিদা হয়ে গেলি নাকি? হ্যাঁ? সৈন্যের কটাক্ষে লজ্জা পায় সীমা, জাজিয়ে ওঠে। তাও কি সব বলিস? হ্যাঁ? ছেলেটা কুন্ত ওদের দিকে ভ্রুক্ষেপ করে না। ওদের থেকে একটু দূরে একটা বেঞ্চে বসে ফোনটা বের করে খুটখুট করে। সীমা ছেলেটার দিকে চেয়ে থাকে, তারপর খানিকটা শয়তানি ভঙ্গিতে চুল নিয়ে খেলা করতে থাকে। আরে দেখ না কেমন করে, একটু খেলি। হ্যাঁ? সীমা জানে সময় কাটিয়ে দেওয়ার ভালো সুযোগ সে পেয়েছে গেছে। এভাবে ছেলেদেরকে ফ্লার্ট করতে খুবই ওর ভালো লাগে। ছেলেটা কয়েকবার তাকে মুখ ঘুরিয়ে নিয়েছে। কতটা কাজ করেছে বোঝা যায় না। একটা সময় ও সিদ্ধান্ত নেয় গিয়ে কথা বলবে। উঠে গিয়ে ছেলেটার পাশে বসে। কোথায় যাচ্ছেন? ছেলেটা তেমন ঘা করে না। ফোনের মধ্যে ডুবে থেকে সীমা তাও হাল ছাড়ে না। এই রোদে শীতে বসার আমেজটা আলাদা, কি বলেন? ছেলেটা কেবল মাথা নাড়ে। মেয়েটার বিরক্ত লাগে। এবার কি করে রে বাবা? একটা মেয়ে, সুন্দর মেয়ে বসে আছে তার পাশে, আর কিছুই বলতেছে না। মনে হচ্ছে আশেপাশে কেউই নেই। এদিকে তিনি মোবাইলে খেলছেন। আপনি বোধহয় কিছু নিয়ে চিন্তায় আছেন। আপনার তা নিয়ে কি দরকার? এবার মোক্ষম আঘাতটা পড়ে। সরি আপনাকে বিরক্ত করার জন্য। কেমন করে মেয়েটার সঙ্গে কথা বলতে হয় জানেন না? ছেলেটা এবার গেমটা পজ করে। আচ্ছা, এত তাড়াতাড়ি বিরক্ত হও কেন সীমা? সীমার তো আকাশ থেকে পড়ার জোগাড়। আপনি চেনেন আমাকে? ফলো করছিলেন নাকি? হ্যাঁ, আমায় দায় পড়েনি। ছেলেটা ওর দিকে তাকায়, অদ্ভুত মায়াময় একটা দৃষ্টি। চোখের মনির রং নীল,
একটা সুন্দর দৃষ্টিও বোধহয় আগে দেখেনি কখনো। কেমন ভয় করে, মনে হয় এই দৃষ্টির আলে অনেক গভীরতা আছে। সীমার মুখ থেকে অজান্তেই একটা কথা বেরিয়ে পড়ে, আপনি কে? এবার ছেলেটার মুখে একটা হাসি রেখা উকি দেয়। তোমার মায়ের নাম সুধা বৈষ্ণব, তাই না? আপনি মাকে চেনেন? হ্যাঁ, তোমার মা আর বাবা আসলে যে মানুষটির আশায় আজও আছে আমি সেই। কিন্তু কে আপনি? সুধাকে জিজ্ঞেস করো। একটা কথা ভাবতেই অবাক হয়ে যাই। ওর মায়ের বয়স কম করে 50, এ ছেলেটার বয়স কতই বা হবে, বড় জোরে 28। তবে সে এমনভাবে ওর মাকে সম্ভাষণ করছে যেন ওরই বয়সী। আপনি কে বলুন তো? ছেলেটা কোনো উত্তর দেয় না, ফোনটা ব্যাগে ঢুকিয়ে উঠে পড়ে। ট্রেনের হুইসেলের শব্দ শুনে ওদের দুজনের কানে গেছে। চলে যাওয়ার আগে ওর কানে কানে বলে একটাই শব্দ, দিদি তুমি এসো না, খেলো আমাদের সঙ্গে। না রে, তোরা খেল। সময় আরেকবার নিজেকে বোঝায় সে তো আর ছোট নেই। এই বাচ্চাগুলোর সঙ্গে খেলাটা তার আর মানায় না। উঠতে বসতে মায়ের খোঁটা খেয়ে যাচ্ছে সে। এত বড় একটা দাড়ি মেয়ে কুটোটিও কাটতে জানে না। তোর বিয়ে দেব কেমন করে ঠাকুরই জানে। যদিও ওরা জানে না ওকে বিয়ে করার জন্য গ্রামে পোলা মরদদের অভাব নেই, তবুও মায়ের মানে শখ শহর ছাড়া আর বিয়ে দিবে না তিনি। এদিকে সে তো আস্ত এক না বেগুন, পড়াশোনাও হলো না, কোনো রকমে পাশ করেছে। উচ্চ মাধ্যমিকটাও তাও পাশের মেয়েটা দেখেছিল, তাই এত বড় অকর্মা ও যে টুকলি তাও সেটা করতে পারেনি। এই লজ্জাতে কয়েক রাত ঘুমোতে আসেনি পর্যন্ত। এদিকে ও বয়সে মেয়েদের গুণের জ্বালায় ও তো আজকাল মিশতেও ভয় পায়। এখানে জমিদার বাড়িতে চু কিতকিত খেলতে মান দেখে নিয়ে যা ঘটঘট করে তাকিয়েছে, সেটার পরে খেলে মরবে এবার নির্ঘাত। একটা টালি ভাঙ্গা নিয়ে কিছু একটা লিখছিল সে। মিনা উকি মারে, কার নাম লিখছো দিদি? তোমার রাজকুমারের নাম নাকি? হুশ, ভাগ জ্ঞান থেকে। মিনার মুখে একটা শয়তানি হাসি খেলে চায়। তা তো যাবই, আমাদের তো খেলা শেষে তুমি যাবে তো, তাই তো দেখতে এলাম। না রে, তোরা এখন যা। কথা না বাড়িয়ে চলে যায়। এখানে বসে থাকতে ওর তেমন ভালো লাগছে না। আসলে ওরা চলে গেলে ঘাটের ধারের এক দিকটাও গিয়ে বসবে ও। ওদিকে ওকে দেখলে মায়ের কানে উঠে যাবে কথাটা। জিনো সিঁড়িটার উপর দিয়ে বসে ও আজকে হাওয়া নেই, তাই অল্প অল্প শীতের সঙ্গে করা রোদেরও মিশ্রণটা থাকে, সেটা আজ আর টের পাওয়া যাচ্ছে না। তবুও জায়গাটা বেশ ভালো লাগে। জমিদার বাড়ির এই মরা পুকুরটাও তো একদিন জীবন্ত ছিল, তাই না? তখন নারীদের দল রোজ নাইতে আসতো এখানেই। সেসব দিনের কথা কল্পনা করতে বড় রোমাঞ্চ লাগে ওর। আচ্ছা, সিঁড়ি তো তাও তখন কত সুন্দর ছিল, তাই না? পুকুরটা এখন আর ব্যবহার করা হয় না। জমিদার বাড়িতেও আছে ওই বুড়োটা, এর দামোদর কাকুর মেয়েটা এর আগের বছর এই ঘাটে ডুবে মরেছিল। স্বামী মরে গেলে মেয়েটাকে ওরা খেদিয়ে দিয়েছিল। তারপর মাথায় কেমন গন্ডগোল হয়েছিল। যেদিন নদীতে ঝাঁপ দিল সেদিন সারা গায়ে হলুদের ফুলে মেখেছিল, সঙ্গে সারা মুখে সিঁদুর। তখন সময় বয়স 12, 14, 10 কি 11। দেহটা যখন ভেসে উঠেছিল সে কি বিপস্ত অবস্থা। দৃশ্যটা কল্পনা করে একবার কেঁপে ওঠে ও। এসব আর ভাববে না। বুড়ো এর ছেলে এখানে থাকে না। বুড়োটা যে কেন এই বাড়িতে আঁকড়ে ধরে আছে কে জানে। বাতের ব্যথায় বাইরে বেরোয় না। দুপুর এখন, মা আজকে বাড়ি নেই, ওর বাবা তো অন্য রাজ্যে থাকে, তাই এখানে আরো অনেকটা সময় থাকতে পারবে। ভালো বিষয়টা হলো এইদিকে কেউ আসে না তেমন। এই ঘটনাটার পর থেকে ও দেখেছে লোকজন কেমন এড়িয়ে চলে পুকুরটাকে। টালি ভাঙাটা সঙ্গ করে এনেছিল, ওটা দিয়ে হাতি ঘোড়ার ছবি আঁকে। এসব আঁকতে ভারী ভালো লাগে। তবে তাদের এই সংসারে হয়তো পড়ালেখা নয়, বিয়ে। ওর শখের খোঁজ কে রাখে? বেশ জব্বর হয়েছিল বল। মানুষ শ্রোতা হয়ে নেই। আজ ঘাটের ধারে একটা মস্ত তাল গাছ, আর এই দৃশ্য জলাশয়। ওর মনে হয় এই তাল গাছটার বুঝি প্রাণ আছে। ওর জন্মের আগে থেকেই নাকি আছে। তাল গাছ এতদিন বাঁচে কিনা জানে না, তবে কেমন করে ওর জানে না এই গাছটার সঙ্গেই ওর বন্ধুত্ব হয়ে গেছে। আমি জানতাম, ভালো হয়েছে। একটা তালের পাতা ওর পাশে পড়ে, একটা এটাই গাছটার হ্যাঁ বলা।
নতুন উদ্যম ও আবার নতুন শুরু করবে ভেবেছিল, কিন্তু তার আগে ওর চোখ চলে যায় ঘাটটার মাথার দিকে। এখানে ওই ভাঙ্গা সেইটার শেষের প্রান্ত জলের সঙ্গে মিশেছে। বর্ষাকালে ওটুকু জলের নিচে থাকে, এখানে এখন ওটা কে দাঁড়িয়ে। ওর বুকটা কেঁপে ওঠে। একটা ওর মতো বয়সী মেয়ে, পরনে লাল পরা সাদা শাড়ি, সারা গায়ে হলুদ লেপা, খোলা চুল বাতাসে উড়ছে, চুলের মধ্য থেকে লাল সিঁদুর ঝরে পড়েছে সিঁড়ির উপরে। মেয়েটার গলা থেকে ঝুলছে একটা কলসি। ও কে? মেয়েটা হঠাৎ করে ওর দিকে ফেরে, সঙ্গে সঙ্গে ওর মুখ দিয়ে একটা আর্তনাদ বাড়ি আসে। একটু আগে যে মুখটা মনে করে ও ভয় পেয়েছিল, অবিকল সেই মুখ, একটা কালচে রক্তের ধারা মুখ বেয়ে নেমে এসেছে। হালকা একটা হাসি। সোমা অনুভব করলো ওর শরীরটা নড়ছে না, গলা শুকিয়ে যাচ্ছে, এমনকি চোখ বন্ধ করতে পারছে না। অবয়বটা মুহূর্তের জলে ঝাঁপ দিল। সোমাকে সব দেখতে হলো যতক্ষণ না দেহটা জলের নিচে না মিলিয়ে যায়। ও বুঝলো এবার ওর দেহটা ওরই নিয়ন্ত্রণে আবার ফিরে এসেছে। সময় নষ্ট না করে ও ছুটতে শুরু করে, মুখে একটা গঙ্গানি। কি করছিল, কি হলো? আর একটু হলেই ছিটকে পড়তো সোমা। দামোদর কাকু সঙ্গে ধাক্কা খেয়েছে। ও কিছু না, একটু আগে আর্তনাদ শুনলাম তোর। ঘাটের ধারে গিয়েছিলে নাকি? কই না তো। মিথ্যা কথা বলার ব্যর্থ চেষ্টা করে সোমা, কিন্তু ও জানে এটা ওকে দিয়ে হয় না। তবে কাকুর কথা নরম হয়ে আসে। কি হয়েছে মা? খুলে বল সব। ভয় পেয়েছিল কিছু থেকে। আমিও কাউকে কিছু বলবো না, তুই আমাকে বল। ব্যাস, এই স্নেহটুকুর কাছে বারবার হেরে যায় ও। সবটা খুলে বলল। সেটা শুনে মানুষটার মুখ ফ্যাকাশে হয়ে গেল। তুই ভয় পাস না মা, খুলে বল সব। ভয় পেয়েছিল কিছু থেকে। আমিও কাউকে কিছু বলবো না, তুই আমাকে বল। ব্যাস, এই স্নেহটুকুর কাছে বারবার হেরে যায় ও। সবটা খুলে বলল ও। সেটা শুনে মানুষের মুখ ফ্যাকাশে হয়ে গেল। তুই ভয় পাস না মা, নিজের খেয়াল রাখিস। সময় চলে যেতেই দামোদরের তড়িঘড়ি জমিদার কর্তা ঢুকে পড়লেন। কর্তামশাই আর বোধহয় শেষ রক্ষা হলো না। কি হয়েছে দামোদর? একটা কাশি দিয়ে বলেন নীরেন্দ্রপাল। আরে ওই কাশির মেয়েটা আমার মেয়েটাকে দেখেছে গো। কিন্তু তোর মেয়ে তা 10 বছর আগে। কর্তারা গলাটি কেঁপে ওঠে। পড়ে যাওয়া শরীরটাও একটা আতঙ্ক যেন খেলে যায়। ওই পুকুর পাড়ে গো আত্মহত্যা করতে দেখেছে, বুঝতে পারছো তুমি? বলিস কি রে? এ তো মহা সর্বনাশ। আমার মেয়েটা তো তো মরার আগে অমনি। দামোদরের মুখে কথা কেড়ে নেয় নিরান্দ। তোর মেয়ের তো মাথার গন্ডগোল ছিল, ওটা নিছক একটা আত্মহত্যা। কাশের মেয়েটাও কি কি তবে ভুল দেখেছে? সেটাই হবে হয়তো। সব কিছুতেই ভয় পাসনি, সেটা যেন হয় ঠাকুর। দাদাভাইরা তো কালকে আসবেন। হায় ভগবান, সব যেন ঠিক হয়ে থাকে। মা শোনে না, বল। ল্যাপটপটার দিকে মুখটা রেখেই উত্তর দেয় সুধা। একটু আগে খাওয়া দাওয়া করে শপে ল্যাপটপটা নিয়ে বসেছে। এই সময় ওর লেখার সময়। বেশ কিছুদিনের ধরে ভাবছে নতুন কিছু লিখবে। এই একা ফ্যামিলি ড্রামা বা প্রেমের কিচ্ছা কাহিনী নিয়ে লিখে খুব বিরক্ত লাগছে। তুমি কি লিখতে বসেছো? দাঁতের ব্রাশ ঘষতে ঘষতে ঘরে ঢুকে সীমা, পরনে রাতের পোশাক। হায় রে মা, কি বলবি? বলছিটি। মেয়ে ওর ঘাড়ের উপর ঝুঁকে পড়ে, ল্যাপটপের দিকে নজর দেয়। এসব সম্পর্কে টানাপড়ন থাকে। বেরিয়ে খাসা ভূতের গল্পটা লেখো দেখি আমি। আমরা একটু পড়ি। যে জিনিসটার অস্তিত্ব নেই তা নিয়ে কি করে লিখি বলো তো? তুমি নিজে ভূত মানো না? বলো, সব বাজে কথা। সব নয়, তবে বেশিরভাগ তো হয়তো এসব বলছিস। মানে আমার লেখার উপর তো তোর কোনো ইন্টারেস্ট ছিল না, তবে আজকে আজকে এরকম হচ্ছে না। দেখেছো, আসল কথাটাও বলতে ভুলে যাচ্ছিলাম। যন্ত্রটা বন্ধ করে মেয়ের দিকে ঘুরে এসে বসে সুধা। এতে মেয়ের বিষয়টা বুঝতে বেশি সুবিধা হবে। এবার বল মা। বেশি পার্সোনাল হলে দরজাটা বন্ধ করে আসতে পারিস। না, ওটার দরকার হবে না। আচ্ছা মা, কালান্তক শব্দের অর্থ কি?
মেয়ের মুখে শব্দ শুনে অবাক হয়তো সে। মেয়ের তো কোনোদিনই বাংলা ভাষা নিয়ে তেমন মাথা ব্যথা ছিল না, তবে সে শব্দটা জানলো কি করে? কেন বলো তো? আগে যে বলে তারপর বলছি। শব্দটি ভাঙলে দাঁড়ায় কালের অন্ধক, মানে সময় এর শেষের যে বিরাজমান। এটা দিয়ে মূলত মৃত্যুর দেবতা ঝমকে বোঝানো হয়, যিনি কোনো মানুষের দিকে কালের অন্ত মানে শেষে করেন। তবে এর আরেকটা মানে হলো কাল মানে সময়কে হার মানিয়েছে, যে মানে যার উপর কালের প্রভাব পড়ে না। তাহলেও কথাটা ভাবতেও এখনো অবাক লাগছে ওর। না, এমন সম্ভবই নয় তো। কিন্তু লোকটা মানে এমন কি কোনো মানুষ হতে পারে? এখনো অবধি তো এমন কোনো মানুষ আসেনি, তবে ভবিষ্যতে আসলে খুব আশ্চর্য হব না। সুধা হেসে ওঠে। কি জানে মেয়েটাকে কি বুঝিয়েছে। সৈনির মামার বাড়ি থাকে। আসার পথে একজন যুবকের সঙ্গে দেখা হলো। সে নিজের নাম বলেনি, কেবল উঠে যাওয়ার আগে এই শব্দটা বলল, তোকে বাচ্চা পেয়ে মজা নিয়েছে। আমি মোটেও বাচ্চা নই, আর আমাকে আর তোমাকেও চেনে। দেখো, আমার কোনো গুণমুগ্ধ পাঠক। তোমার লেখা তো বুড়ো বুড়ি ছাড়া আর কেউ পড়ে না। আর তোমার লেখার কথা তোলে নিও। এমনকি ও নাকি তোমাদের দুজনের খুব পরিচিত একজন পুরনো কোনো বন্ধু হতে পারে। সেটা খুব কথাগুলো বলবে কি না ভাবো। এগুলো ওর তো কেবল মনে হয়েছে। মা শুনলেও আবার এটা না ভাবে। এগুলো তো ওর কেবল মনে হয়েছে। মা শুনলে আবার এটা না ভাবে। বয়সে ও ছেলেটার উপর লাট্টু হয়ে গিয়েছিল, যদিও সেটাই ঠিক। ওকে পাত্তা না দেওয়ার যে কষ্টটা কাউকে বলতে চায় না। আরে মার কাছে কিছু লুকাতে নেই, যা হয়েছে বল। সেটার চোখগুলোর মনি কেমন নীল, চোখের দৃষ্টি খুব ধারালো। সবচেয়ে সিগনেচার জিনিসটা হলো ওর হাঁটার স্টাইলটা। কেমন যেন একটা আকর্ষণ আছে ওর মধ্যে। চোখের ভুল কিনা জানি না, তবে ছেলেটাকে ঘিরে আছে যেন খুব মৃদু একটা নীলচে আভা। খুব মনোযোগ না দিলে ধরা যায় না। শেষের কয়েকটা কথা সুধাকে দোলা দিয়ে যায়। চেনা একটা মুখ চোখের সামনে ভেসে আসে, সঙ্গে নিজের ভেতরে পুষে রাখা জীবনটা এমন ওকে আরেকবার যেন এই এতটা গুলো বছর আবার নিজের অস্তিত্ব মনে করিয়ে দেয়। মা, ওকে বলেছে সেটা তোমার থেকে জেনে নিতে। ওনাকে সেজন্য তোমরা এতদিন ধরে অপেক্ষায় আছো। মজা করছে তোর সঙ্গে, মজা। তুই এখন যা, এসব কিছু না। সীমা বোঝে মা এবার জিনিসটা এড়িয়ে যাইছে। ওর ওঠার আগে মা উঠে পাশের ঘরে চলে যায়। পাশের ঘরে বাবা। মায়ের চলার পথে মধ্য দিয়ে যে একটা অস্বস্তি আছে সেটা ভালোভাবে টের পায়। ব্রাশটা ঘষতে থাকে। পাশের ঘরে মা বাবার উত্তেজিত গলা শোনা যায়। সেদিকে তেমন গা করে না, কেবল একটা অদ্ভুত শব্দ কানে ভেসে আসে। শব্দটার মানে ও জানে না, তবে গুগল করে পরে জেনে নেবে। সোহিনীকে একটা একটা এসএমএস করতে হবে। ও বলছিল ওরা নাকি পরশু ওদের বাঁকুড়ায় দাদুর বাড়ি যাবে, জমিদার বাড়ি। ওর থাকে ডিটেলস পুরো জানতে হবে। মা রাজি করাতে পারলে ওকে জীবনে প্রথমে একটা জমিদার বাড়ি দেখা, সঙ্গে একটা ব্লগ বানানো হয়ে যাবে। কয়েকটা ভিউজ তো বারুক ইউটিউব চ্যানেলের। সুধা একটু পরে ফিরে আসে। ওর মুখ দেখে বোঝা যায় না সে ঠিক কোন অনুভূতিটা বহন করছে। সে মা তখনও বসেছিল। আজকেই মাকে ওদের ব্যাপারটা বলতে হবে। মায়ের যা স্বভাব, তাতে করে একটা দিন সে নেবে পুরোটা সিদ্ধান্ত নিতে। হ্যাঁ করার দিকে ঠিকই বেশি। কিরে, তুই এখনো শুতে যাসনি? মেয়েকে বসে থাকতে দেখে একটু অবাক হয় সে। তোমাকে বলেছিলাম না সৈনিকরা ওদের গ্রামে দাদুর বাড়ি যাচ্ছে? বলেছিলি হয়তো। তো মানে? ওই গিয়ে কাকিমারা আমাদেরও আসতে বলেছে। আমার তো এখন কলেজ ছুটি, তাই ওই কয়েকদিন যদি ওদের সঙ্গে ঘুরে আসা যায়। কোথায় জায়গাটা? সোমপুর, বাঁকুড়ার জমিদার বাড়ি। মা, তুই যেতে চাস তাই তো? হ্যাঁ, আর তোমাকে বাবিকেও নিয়ে যাব। আর তোর বাবা সারাদিন রোগী দেখতে দেখতে কবে নিজেই রোগী জয়ী হয়ে যাবেন কে জানে। ওর সময় হবে না। তবে তুমি চলো, তুমি না গেলে তো আবার একা আমাকে ছাড়বে না। তোকে এক হাত ছেড়ে আমি মরি কি না করি বসবি?
তুই কি আর বড় হয়েছিস? তুমি সারা জীবন ওটাই ভাবো, কিন্তু এতে তোমার একটা লাভ আছে? মানে কি করে কিছু আদায় করে নিতে হয় ভালোই শিখে নিয়েছিস, তা বলো এতে আমার কি লাভ আছে? ওই যে বলেছিলাম না, এবার এক নাকপুচু বুড়ো বুড়িদের গল্প ছেড়ে একটা ভালো ভূতের গল্পটা অল্প লেখো তো। আগের লেখা তো এমন বাড়ির সন্ধানেই থাকতেন। খুব খারাপ বলিসনি, কিন্তু আমার তো এখন, আরে দোষ তোমার তো সবতেই কিন্তু। আরে এমন সুযোগ আর কি পাবে বলো? কবে যাবে ওরা? পরশু। তবে কি হ্যাঁ ধরে নিতে পারি? আপাতত ধরতে পারিস আর কি। তবে কাল হঠাৎ কোনো ইমার্জেন্সি হয়ে গেলে কিন্তু। সীমা মাকে জড়িয়ে ধরে শুধু মুখে ছাড়ছাড় করলেও বড় ভালো লাগে মেয়েটা। তবে বেশি দূরে চলে যায়নি এখনো, যদিও মেয়ের মা ছাড়া আর আছে বা কে? আমার সোনা মা, লক্ষ্মী মা। মায়ের গালে একটা চুমু খেয়ে মেয়ে বেরিয়ে যায়। সুধা কিছুক্ষণ গালে হাতে দিয়ে বসে থাকে। একটা পুরনো আনন্দের অনুভূতি হচ্ছে এখন ওর। সোমপুরে এসে পৌঁছাতে বিকাল হয়ে গেল। মা জায়গা কি সুন্দর, তাই না? সীমার মুখে একরাশ খুশির ঝিলিক দেখে বড় ভালো লাগে সুতার। তবে সত্যি কতদিন পর এই গ্রামে এলো। যদিও ওরে নিজের বাড়িটাও একটা গ্রামে ছিল, তবে সেই গ্রাম আর বাঁকুড়ার এই গ্রামের মধ্যে প্রকৃতির অনেক তফাৎ আছে। এখানে মাটির রং লাল লাল, মাটির কাঁচা রাস্তা ধরে হাঁটছে ওরা। সামনে জয়ন্ত আর ওনার স্ত্রী অনিলা, আর পিছনে সৈনী আর সীমার সঙ্গে হাঁটছে সুধা। হ্যাঁ গাইজ চুপ, তোকে বলেছিলাম ওখানে বলছি একসঙ্গে ব্লগটা করব, এতটুকু সবুর ধরে না তোর? হ্যাঁ আরে সীমার সৈনিক ফোনটা কেড়ে নেয়। সৈনিক কিছু বলার নেই, ওকে কোথাও বাধা দিলেই রাগ করবে, আর দিদির রাগ ভাঙানো এত সহজ হবে না। ওজন্যই তো একটা ছেলেও টিকলো না, অগত্যা চুপচাপ সব মানে নেয়। যদিও মনে মনে ভেঙচি কাটে। রূপসী বাংলার ব্লগটা ঠিক করেছিলিস তাই তো? তুমি একটু তাও দেখে নিও। গিয়ে দেখছি, এডিট করে রাতে আবার ছাড়তে হবে। ওটি হয়তো হবে না। আর সৈনির মুখটা শুকিয়ে গেছে কেন রে? একটু দেখো নেটওয়ার্কের কি অবস্থা। সীমার মুখটা একটু ফ্যান্সে হয়ে গেল, এরপর একটু ভালো লাগে। ওই ওসিলায় এই গলায় ধরা বাঁধা যন্ত্রটা থেকে একটু দূরে থাকা যাবে। মোবাইল অ্যাডিকশন কাটানোর একটা ভালো সুযোগ। আচ্ছা তুমি কতবার এসেছো এখানে? বেশি নয়, এই ছেলেবেলাতে কয়েকবার বাবার সঙ্গে, তাও কোনোবারও একদিনেই বেশি কাটায়নি। কেন জানি না, দাদু থেকে থেকে বারণ করতেন। কেন বলতো? আমি কয়েকবার বাবাকে জিজ্ঞেস করেছিলাম, কিন্তু তিনি বলতেন সেসব নাকি অনেক গুপ্ত ঘটনা। দাদু জানেন, সময় হলে বলবেন। তো জানিয়েছিলেন না? সময় আর পাবো কোথায় বলো? বাবা তো বেশি দিন বাঁচলেন না। তবে হঠাৎ দাদু ডেকে পাঠালেন কেন? মানুষটা বুড়ো হয়ে গেছে শুনেছি, নাকি উঠতেও পারেন না। হয়তো শেষে কয়েকদিনটাতে নাতির সঙ্গে কাটাতে যাচ্ছেন। আরেকটা কারণ তো তুমি জানো, ও কি একটা ফেস্টিভ্যাল অনেক বছর ধরেই তেমন বড় করে হয়নি। হ্যাঁ, আগেকার দিনে চাষিরা জমিতে বাড়িতে এক হয়ে এই ফেস্টিভ্যালটা পালন করতো। ওই হারভেস্টার ফেস্টিভ্যাল জাতীয় কিছু একটা। তো দাদু তো এখন আর কিছু তদারকি করতে পারেন না, তাই আর কি। কতদিন থাকবে তা ঠিক আছে। আমার ইমেলে এটুকুই পাঠিয়েছিল, সেজন্য এটুকু আপনাদের মাঝে শেয়ার করেছি। তো আশা করি ইনশাল্লাহ ভালো লেগেছে। আর আপনি যদি আমার চ্যানেল নতুন হয়ে থাকেন তাহলে অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে সব সময় আমার সাথেই থাকুন। আর আপনি যদি আপনার জানা ভয়ঙ্কর ঘটনা আমাকে পাঠাতে চান তাহলে ইমেলে পাঠিয়ে দিতে পারেন। শেষ পর্যন্ত সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।